Hello and welcome to the video lecture based on the study material for cyanides and isocyanides. এর আগের ভিডিও লেকচারে আমরা সায়ানাইডস এর কেমিস্ট্রিটা কভার করেছি। এখানে আমাদের আইসোসায়ানাইডের কেমিস্ট্রি নিয়ে ডিসকাশনটা চলবে। আমরা এর আগে সায়ানাইড পড়ার সময় দেখেছিলাম যে সায়ানাইড আয়নটা একটা ভ্যালুয়েবল সোর্স অফ কার্বন আয়ন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অ্যান এমবিডেন্ট নিউক্লিওফাইল। দা কার্বন এন্ডের থ্রু দিয়ে অ্যাটাক করতে পারে কোনো একটা ইলেকট্রোফাইলকে, আবার নাইট্রোজেন এন্ডের থ্রু দিয়েও অ্যাটাক করতে পারে। যদি আমরা অ্যালকিল হ্যালাইডের সাথে সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড এই জাতীয় আয়নিক কম্পাউন্ডের রিয়াকশন করাই, তাহলে সফট কার্বন এন্ডটা দিয়ে অ্যাটাক হয় এবং আর সিএন তৈরি হয়, যেখানে সায়ানাইডের কার্বন এন্ডটা আর এক্স এর সাথে রিয়াকশন করে। আমাদের লক্ষ্য যদি আইসোসায়ানাইড বানানো হয়, তাহলে আর এক্স এর সাথে সায়ানাইডের রিয়াকশন করার সময় ডিজায়ারেবল আউটকাম হচ্ছে নাইট্রোজেন এন্ড দিয়ে অ্যাটাক করে। পটাশিয়াম সায়ানাইড কিংবা সোডিয়াম সায়ানাইড দিয়ে রিয়াকশন করলে সেক্ষেত্রে অর্গানোসায়ানাইড তৈরি হবে বা নাইট্রাইড তৈরি হবে, আইসোসায়ানাইড তৈরি হবে না। সেই জন্য আমরা এখানে সিলভার সায়ানাইড ইউজ করছি অ্যাকুয়াস ইথানল মিডিয়াম। অনেক আগে এরকম একটা কনসেপ্ট ছিল যে সিলভার সায়ানাইড দিলে অ্যাকচুয়ালি এই আর এক্স থেকে সিলভার প্লাস, যেটা নাকি হ্যালোফাইল, সেই হ্যালোজেনটাকে টেনে বার করে নেয় এবং এখানে হয় একটা পোলারাইজড কমপ্লেক্স তৈরি হয় যেখানে আর এর মাথায় সিগনিফিক্যান্ট পজিটিভ চার্জ ডেভেলপ করে, অথবা সত্যি সত্যি আয়নাইজেশন হয়ে একটা আর প্লাস তৈরি হয় যেটা নাকি একটা হার্ড ইলেকট্রোফাইল। এবং হার্ড ইলেকট্রোফাইল হলে embedded nucleophile and nitrogen being more electronegative than the carbon end, it is the harder nucleophilic end and therefore nitrogen preferentially attacks this carbocation or the polarized complex where R has significant positive charge development. কিন্তু এখন বোঝা গেছে যে এই জিনিসটা is not completely true. পটাশিয়াম সায়ানাইড এবং সিলভার সায়ানাইডের এই বিহেভিয়ার যে আলাদা হয় আরএক্স এর সাথে, তার পেছনে দায়ী হচ্ছে ওই দুটো কম্পাউন্ডের আয়নিক এবং কোভ্যালেন্ট ক্যারেক্টার। Potassium cyanide is mostly ionic in nature, where the cyanide ion is free. As a result, the carbon end of the cyanide ion is also free, and the nitrogen is also free. এবং যেহেতু এটা বেসিক্যালি একটা SN2 রিয়াকশন, সফট ইন্টারাকশনটা ডমিনেট করে, কার্বনের থ্রু দিয়ে রিয়াকশন হয় এবং আমরা সায়ানাইডকে প্রোডাক্ট হিসেবে পাই। সিলভার সায়ানাইড অন দি আদার হ্যান্ড ইজ ভেরি মাচ কোভ্যালেন্ট ইন নেচার। অ্যাজ এ রেজাল্ট সেখানে ফ্রি সায়ানাইড আয়ন প্রায় নেই বললেই চলে। সায়ানাইডের কার্বন এন্ডটা সিলভার ক্যাটায়নটার সাথে কোভ্যালেন্ট বন্ডে যুক্ত থাকে, তার ফলে কার্বন এন্ডটার নিউক্লিওফিলিসিটি আমরা এক্সপেক্টই করতে পারি না। The only thing that carries the lone pair and can potentially act as a nucleophile is the nitrogen end. And exactly that is what happens when you treat this Rx molecule with silver cyanide. It is the nitrogen end that attacks, and after this attack is done, তারপর সেখান থেকে সিলভার প্লাস বেরোয়, মিডিয়ামে এক্স মাইনাস আছে, সিলভার এক্স এর প্রেসিপিটেট পড়ে যায়, এজি এক্স এর প্রেসিপিটেট পড়ে যায়। তাহলে এই হার্ড সফট অ্যাসিড বেস কনসেপ্টটা খুব রিলিভেন্ট কনসেপ্ট বলে এখন মনে করা হয় না অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল সায়ানাইডের ক্ষেত্রে। সেক্ষেত্রে আয়নিক ক্যারেক্টার এবং কোভ্যালেন্ট ক্যারেক্টার দিয়ে ব্যাপারটাকে ডিসকাস করার চেষ্টা করা হয়। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাদ দিয়ে আর যেভাবে আমরা সায়ানাইড বানাতে পারি সেটা হলো ডাইক্লোরোকার্বিন তার সাথে সায়ানাইডের রিয়াকশন করে। এই রিয়াকশনটা অতি পুরনো রিয়াকশন এবং এই রিয়াকশনটা একসময় কেমিস্ট্রি ল্যাবরেটরিতে অ্যারোমেটিক বা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনের প্রেজেন্স বোঝার জন্য করা হতো, কারণ ডাইক্লোরোকার্বিন তৈরি করা হয় অ্যালকালি ইন ক্লোরোফর্ম এই মিডিয়ামে, আর প্রাইমারি অ্যামিনের সাথে যদি তার রিয়াকশন করা হয় তাহলে আইসোসায়ানাইড তৈরি হয় এবং আইসোসায়ানাইডগুলো ভোলাটাইল এবং এক্সট্রিমলি অফুল অর্ডার, তাদের অত্যন্ত বিদঘুটে গন্ধ, যে গন্ধ শুকলেই বোঝা যায় যে আইসোসায়ানাইড মিডিয়ামে বা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। কিন্তু যেহেতু আইসোসায়ানাইডগুলো এক্সট্রিমলি টক্সিক, এই প্রসঙ্গে আমি
বেশ কিছু ল্যাবরেটরি অ্যাক্সিডেন্টের কথাও উল্লেখ করতে পারি, যেখানে আইসোসায়ানাইড তৈরি হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছে লোকজন বেশি এক্সপোজারের ফলে। তাহলে সেই আইসোসায়ানাইড তৈরি করে কার্বিলামিন রিয়াকশন করে এই জিনিস আইডেন্টিফাই করা, এটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে, এটা আর করা হয় না। ইনফ্যাক্ট আমরা যখন ছাত্র ছিলাম আমরাও করিনি, আমরাও শুনেছি যে এটা করা হতো। জিনিসটি আমরা জানি যে আলফা এলিমিনেশনের মাধ্যমে ক্লোরোফর্ম থেকে অ্যালকালি মিডিয়ামে ডাইক্লোরোকার্বিন তৈরি হয়। ডাইক্লোরোকার্বিন সিংলেট কিন্তু ইলেকট্রোফিলিক, RNH2 নাইট্রোজেনের লোন পেয়ার, তাহলে ওই ইলেকট্রোফিলিক কার্বনের উপরে অ্যাটাক করবে। অবভিয়াসলি নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আসবে এবং কার্বনের মাথায় মাইনাস চার্জ আসবে। এইখান থেকে প্রোটন ডিপ্রোটনেশন হবে। ডিপ্রোটনেশন হওয়ার পরে এখান থেকে আরেকটা ক্লোরাইডও বেরোবে, আবার একটা HClও বেরোবে এবং আমরা এখান থেকে একটা NC ট্রিপল বন্ড পাবো, আইসোসায়ানাইডটা তৈরি। এই সূত্রে একটা কথা একটু বলা দরকার, এটা আমরা আগেও দেখেছি, সেটা হচ্ছে সায়ানাইড এবং আইসোসায়ানাইডের ডাইপোল মোমেন্টের একটা তুলনা এবং তার সাথে তাদের বয়লিং পয়েন্টকে ইকুয়েট করা। সায়ানাইডের CN বন্ডের যদি আমরা সিগমা মুভমেন্ট দেখি, তো নাইট্রোজেন মোড ইলেকট্রোনেগেটিভ, অবভিয়াসলি সিগমা মুভমেন্ট এই দিকে কাজ করবে। আবার আমরা যদি তার রেজোনেন্স ক্যানোনিক্যাল দেখি, যেখানে নাইট্রোজেনের উপরে নেগেটিভ চার্জ এসেছে, কার্বনের উপরে প্লাস চার্জ এসেছে, তাহলে তার পাই মোমেন্টটাও এই দিকে কাজ করবে। দুটো ডাইপোল মোমেন্ট একই দিকে কাজ করছে এবং তারা একে অপরকে অগমেন্ট করছে, তাহলে ডাইপোল মোমেন্ট ওভারঅল বেশি হবে। আইসোসায়ানাইডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। খেয়াল করে দেখো, এখানে নাইট্রোজেনের মাথায় প্লাস এবং কার্বনের মাথায় মাইনাস আছে, তাহলে আমরা সিগমা মোমেন্টটাকে এই দিকে আঁকতে বাধ্য, কারণ নাইট্রোজেন প্লাস কার্বন মাইনাস। আবার আমরা যখন তার অন্য ক্যানোনিক্যালটা আঁকবো, যেটা নিউট্রাল ফর্ম, যেখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার এবং কার্বনের মাথায় লোন পেয়ার এসছে, সেক্ষেত্রে যেহেতু নাইট্রোজেন মোড ইলেকট্রোনেগেটিভ, তাই ডাইপোল মোমেন্ট উল্টো দিকে কাজ করছে, কার্বন থেকে নাইট্রোজেনে। অর্থাৎ এখানে দুটো ক্যানোনিক্যালে ডাইপোল মোমেন্ট একে অপরকে অপোজ করছে এবং তার ফলে ওভারঅল ডাইপোল মোমেন্ট অফ RNC সেটা RCN এর থেকে কম হবে। আর ডাইপোল মোমেন্ট যদি কম হয়, যেহেতু এই মলিকিউলগুলো হাইড্রোজেন বন্ডিং করতে পারে না নিজেদের মধ্যে, কারণ এরা হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে না, কেবলমাত্র অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে, তাহলে তারা কিন্তু এইখানে এই সায়ানাইড বা আইসোসায়ানাইড তারা কখনোই তাদের যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটার একটা ডাইপোল অ্যাট্রাকশন, সেখানে হাইড্রোজেন বন্ডিং এর কোনো গুরুত্ব নেই। তো ডাইপোল অ্যাট্রাকশন যদি ডাইপোল মোমেন্ট ইটসেলফ বেশি হয়, তাহলে ডাইপোল অ্যাট্রাকশন বেশি হবে, এবং যদি ডাইপোল মোমেন্ট কম হয়, তাহলে ডাইপোল অ্যাট্রাকশন কম হবে, এবং তার ইনভেরিয়েবল এফেক্ট হচ্ছে যে আমরা বয়লিং পয়েন্টে তার একটা ম্যানিফেস্টেশন দেখতে পাবো। সেই জন্য আইসোমেরিক সায়ানাইড আইসোসায়ানাইডের মধ্যে সায়ানাইডগুলো সবসময়ই টিপিক্যালি বয়লিং পয়েন্ট বেশি থাকে, আইসোসায়ানাইডের বয়লিং পয়েন্ট কম থাকে। এই কোশ্চেনটা ইনফ্যাক্ট আমরা যখন ডাইপোল মোমেন্ট পড়েছিলাম এবং তার সাথে বয়লিং পয়েন্টকে ইকুয়েট করেছিলাম, তখন আমরা এটা দেখেছিলাম। আচ্ছা, আর কিভাবে বানানো যায়? এরপর যে মেথডগুলো আছে সেগুলো একটু স্পেশালাইজ মেথড, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, আসে না, কখনো আসেনি, কিন্তু তবুও একটু চট করে একটু দেখে নাও কি করে বানায়। আইসোসায়ানেট থেকে যদি অক্সিজেনকে টেনে বার করা যায়, তাহলে আইসোসায়ানাইড তৈরি হবে। আইসোসায়ানেট তৈরি করার অনেক টেকনিক আছে, এবং তাকে যদি আমরা একটা অক্সোফিলিক কোনো জিনিস দিয়ে ট্রিট করি, লাইক ফসফরাস বা জাতীয় কোনো কিছু দিয়ে ট্রিট করি, তাহলে এই অক্সিজেনটাকে ও টেনে বার করে নেবে এবং ইভেনচুয়ালি আইসোসায়ানাইড তৈরি হবে। মেকানিজমস নট ইম্পর্টেন্ট। N-অ্যালকিল ফর্মামাইড, এই কম্পাউন্ডটাতে দেখা যাচ্ছে যে RNC সবকিছু জায়গা মতো রয়েছে, শুধু আমাকে এই হাইড্রোজেন আর এই অক্সিজেন, এই জিনিসগুলোকে বাদ করতে হবে। যদি আমরা এটাকে বার করতে পারি, তাহলে আমাদের এখান থেকে আইসোসায়ানাইড আমরা পেতে পারি। তো এই কম্পাউন্ড থেকে এই অক্সিজেনকে টেনে বার করার জন্য একে হয় ফসফরাস নাহলে সালফার এই জাতীয় কিছু একটা দিতে হয়, যার সাথে ওর স্ট্রং একটা বন্ড হয়। তো এখানে আমরা সালফার কম্পাউন্ড দিচ্ছি, টসাইল ক্লোরাইড দেওয়া হচ্ছে, পিরিডিন দেওয়া হচ্ছে, ডাইক্লোরোমিথেন মিডিয়ামে রুম টেম্পারেচারেই 2 ঘন্টার মধ্যে রিয়াকশন হয়ে আইসোসায়ানাইড তৈরি হচ্ছে। তো এখানে এই রিয়াকশন যখন হচ্ছে, তখন আমরা তার মেকানিজম যদিও ইম্পর্টেন্ট নয়, তবুও যদি ভাবার চেষ্টা করি,
তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে টসাইল ক্লোরাইডের যে HCl-টা আছে তার সাথে এই অক্সিজেনের লোন পেয়ার গিয়ে সেখানে অ্যাটাক করেছে এবং তারপর এই অক্সিজেনের মাথায় যে প্লাস চার্জ এসছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য এই ডিপ্রোটনেশনটা হয়েছে। এই লোন এটা গিয়ে ওই অক্সিজেনের মাথায় প্লাস চার্জকে নিউট্রালাইজ করেছে। তুমি এটা করে দেখতে পারো ইফ ইউ আর ইন্টারেস্টেড। তারপর বেসিক্যালি এখান থেকে একটা এলিমিনেশন হয়েছে, পিরিডিন এখান থেকে এলিমিনেট করবে, এই পুরো জিনিসটাকে এলিমিনেট করবে এবং সেটা যদি করে তাহলে আমরা এখান থেকে আইসোসায়ানাইড পাবো। এবার আসছি রিয়াকশনস। রিয়াকশনস বলার আগে আমরা একটুখানি আইসোসায়ানাইডের চেহারাটা নিয়ে একটু ডিসকাস করি। আইসোসায়ানাইডের দুটো রেজোনেন্স ক্যানোনিক্যাল আছে, একটা হচ্ছে এইটা যেখানে অক্টেট সবার ফিল্ড আছে, আর একটা হচ্ছে এইটা এখানে অক্টেট কিন্তু ফিল্ড নেই, কার্বনের অক্টেট ফিল্ড নেই। তাহলে এই জিনিসটাকে দেখে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এটা একটা বাইভ্যালেন্ট কার্বন যার আশেপাশে 6টা ইলেকট্রন আছে, তার মানে দিস ইজ আ কার্বিন লাইক কার্বন। আর এইটাতে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে উইথ আ লোন পেয়ার, তো এটা হচ্ছে নিউক্লিওফিলিক কার্বন। ইনফ্যাক্ট আইসোসায়ানাইড আইসোসায়ানাইড গ্রুপের এটা একটা ইউনিক ক্যারেক্টার, এটা একমাত্র এইটাই একটা স্টেবল ফাংশনাল গ্রুপ যেটাতে একটা বাইভ্যালেন্ট কার্বনকে দেখতে পাওয়া যায়। তার মানে ইন টার্মস অফ ভ্যালেন্স বন্ড আমরা এই দুটো ক্যানোনিক্যাল এ আর বির হাইব্রিড বলে ভাবতে পারি, যেখানে এটা একটা বাইভ্যালেন্ট কার্বনিক ক্যারেক্টার দেখাচ্ছে আর বিটা একটা নিউক্লিওফিলিক ক্যারেক্টার দেখাচ্ছে। তার মানে আইসোসায়ানো গ্রুপের তথা আইসোসায়ানাইডের যে রিঅ্যাক্টিভিটি সেটা কার্বিন লাইক বিহেভিয়ার তার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং সেখানে এই অ্যাডিশনের থেকে তার ইনসারশন রিয়াকশনে পার্টিসিপেট করার টেন্ডেন্সি কিন্তু অনেকটা বেশি থাকবে, কারণ তার মধ্যে কার্বিন লাইক বিহেভিয়ার রয়েছে। তো দেখা যাক যদি ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করা হয়, তো কোনো একটা ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করলে আনস্যাচুরেটেড কম্পাউন্ডে আমরা কি জানি যে একটা ধরো একটা কোনো একটা তুমি এই ধরনের কোনো জিনিস ক্লোরিন ব্রোমিন আয়োডিন এসবের সঙ্গে রিয়াকশন করছে, তো কার্বন কার্বন ডাবল বন্ডে আয়োডিনকে বাদ দাও, কার্বন কার্বন ডাবল বন্ডে ক্লোরিন ব্রোমিন অ্যাড করলে কি হবে? ডাবল বন্ডে একটা কার্বনের উপর একটা হ্যালোজেন যায় আর একটা কার্বনের উপর আরেকটা হ্যালোজেন যায়। আইসোসায়ানাইডের ক্ষেত্রে কিন্তু তা হয় না। আইসোসায়ানাইডের ক্ষেত্রে এই কার্বনটার উপরেই দুটো হ্যালোজেন চলে যায়, নীল হ্যালোজেনটা ও লাল হ্যালোজেনটা। তুমি এইচ দিয়ে রিয়াকশন করো, হাইড্রোজেনও এই কার্বনের উপরে যাচ্ছে, এক্সটাও এই কার্বনের উপরে যাচ্ছে। তাহলে এইগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করো, অ্যাসিড ক্লোরাইডের যে ইলেকট্রোফিলিক পার্ট সেটা হচ্ছে MECO, তাহলে সেটাও যাচ্ছে এই কার্বনের উপরে, নিউক্লিওফিলিক পার্ট হচ্ছে ক্লোরিন, সেটাও এই কার্বনের উপরে। তো এরকম সব রকম এক্সাম্পল এখানে দেখতে পাওয়া যায়। তো কেন, মানে এই জিনিসটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই জন্য যে আমরা যদি জেনারেল রিয়াকশন স্কিমটা দেখি, তাহলে আমরা যদি একটা এমন রিয়েজেন্ট ইউজ করি যার একটা ইলেকট্রোফিলিক এন্ড আছে, যেমন HX এর হাইড্রোজেন, অ্যাসিড ক্লোরাইডের MECO, কার্বক্সিলিক অ্যাসিডের RCOH বা ইত্যাদি হোয়াট এভার, যদিও কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যাপারটা একটু হয়তো অন্যরকম ভাবে হবে, কিন্তু লেট আস ট্যাকেল দিজ ইস্যুস অ্যাট লিস্ট। আবার যখন XX ইউজ করা হচ্ছে তখন X অবভিয়াসলি একটা ডেল প্লাস একটা ডেল মাইনাস এই হিসাবে ভাবা যায়। তাহলে সেই ইলেকট্রোফিলিক এন্ডের সাথে এই নিউক্লিওফিলিক এন্ডটা রিয়াকশন করছে। তার মানে এই যে নিউক্লিওফিলিক এটা এই যে ম্যাজেন্টা কালারের কার্বনটা এটা নিউক্লিওফিলিক, বাট যখনও অ্যাটাক করে ফেললো, দেখো অ্যাটাক করার পরে যে স্পিসিসটা তৈরি হচ্ছে সেটা তোমার ওই অনেকটা তোমার এন অ্যালকিল নাইট্রিলিয়াম সল্টের মতো, যেটা আমরা বেকম্যান স্মিট এইসব জায়গায় দেখেছিলাম। সেখানে ওই একই ম্যাজেন্টা কালারের কার্বন কিন্তু নিজের নেচার চেঞ্জ করে ফেলেছে, এটা নিউক্লিওফিলিক এন্ড থেকে এখন ইলেকট্রোফিলিক এন্ড হয়ে গেছে এবং নিউক্লিওফাইল ওর ওপর স্বচ্ছন্দে অ্যাটাক করতে পারে। তাহলে এই লাল রঙের ইলেকট্রোফিলিক এন্ড সেটাও ম্যাজেন্টা কালারের কার্বনের উপরে গেল, কারণ তখন ম্যাজেন্টা কালারের কার্বনটা নিউক্লিওফিলিক এন্ড ছিল। এই নীল রঙের নিউক্লিওফিলিক এন্ড সেটাও ম্যাজেন্টা কালারের কার্বনের উপরেই গেল, তার কারণ ইলেকট্রোফাইল অ্যাড হওয়ার পরে ওই কার্বন নিজের নেচার চেঞ্জ করে ইলেকট্রোফিলিক হয়ে গেছে। তার মানে যখন যার সাথে রিয়াকশন করার দরকার হচ্ছে তখন সেরকম বিহেভ করছে। এবং আমরা থিওরিটিক্যালি এটা বলতে পারি তো যে এই জিনিসটা বেসিক্যালি আইসোসায়ানাইডের কার্বনটা এই যে ENU সিগমা বন্ড আছে তার মধ্যে ইনসারশন হয়েছে, যেটা কার্বিনের নেচার। কার্বিনকে তুমি যদি কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যে দাও তাহলে পাই বন্ডের মধ্যে ইনসার্টেড হয়ে যাবে। যদি
কার্বন কার্বন সিগমা বন্ড বা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডের মধ্যে দাও, তাহলে সেখানে কার্বিন ইনসার্টেড হয়ে যায়। তো ইনসার্শন রিয়াকশন কার্বিনের বৈশিষ্ট্য, আর এর কার্বিন লাইক বিহেভিয়ার রয়েছে, তাহলে রিয়াকশন হবে, এটা কিছু বলার নেই। ওকে, এরপর যে রিয়াকশনটা আছে সেটা তোমাদের লাগবে না, সত্যিকারের কথা বলতে লাগবে না। এটাকে বলা হয় মাল্টি কম্পোনেন্ট রিয়াকশন, এমসিআর। এবং এইটা যে ভদ্রলোকের হাত ধরে খুব মানে স্ট্যান্ডার্ডাইজড এবং অপটিমাইজড হয়েছিল এবং খুব পপুলারাইজড হয়েছিল, তিনি হচ্ছেন উগি। সেই জন্য এদেরকে বলা হয় উগি মাল্টি কম্পোনেন্ট রিয়াকশন। তা এখানে কি করা হয়, আইসোসায়ানাইডের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন বা অ্যামিন এদের রিয়াকশন করে আমরা ডিফারেন্ট ফাংশনালাইজড ডেরিভেটিভস বানাতে পারি, যেগুলো নানা রকম সিনথেটিক ম্যানিপুলেশনের কাজে লাগে। তাহলে এটা তোমাকে এখানে দেখাচ্ছি কেন, তার কারণ আইসোসায়ানাইডের এই রিয়াকশনটা মডার্ন অর্গানিক সিনথেসিসে খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এটা তোমাকে এখানে দেখানোর চেষ্টা করেছি। আর বিভিন্ন রং দিয়ে কালার কোড করে বোঝানোর চেষ্টা করেছি যে বিভিন্ন ফ্র্যাগমেন্টগুলো কোথায় আছে। যেমন আইসোসায়ানাইড ফ্র্যাগমেন্টটা এইখানে আছে, আমার এই ফ্র্যাগমেন্টটা আছে এইখানে, এই ফ্র্যাগমেন্টটা আছে এইখানে। তো এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং মেকানিজম ইত্যাদির কোনো ভেতরে ঢোকার কোনো প্রয়োজন নেই, কিন্তু জাস্ট ফর ইউর ইনফরমেশন। পরে কোনো সময় হয়তো তোমার একটা এই ধরনের জিনিস নিয়ে হয়তো পড়াশোনা করতে হতে পারে, যদি তুমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতে আরো এগো। এখানে তোমাকে জাস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাকে ছেড়ে দিলাম। তো তারপরে যে রিয়াকশনগুলো আছে সেগুলো আমাদেরকে ইন ডিটেলস পড়তে হবে। হাইড্রোলাইসিস, এবং এই জায়গাটাতেই সায়ানাইডের সঙ্গে আইসোসায়ানাইডের একটা বিরাট তফাৎ হয়ে যাবে। যেহেতু আইসোসায়ানাইডের মোর কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যালে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, নাইট্রোজেনের মাথায় প্লাস, তাই এই জিনিসটাকে যদি তুমি কোনো একটা অ্যাসিডের মধ্যে ফেলো, তাহলে এই কিন্তু রিয়াকশন করবে, এবং তার মানে অ্যাসিড মিডিয়ামে এর হাইড্রোলিসিস পসিবল। হাউএভার এর মাইনর ফর্মটা হচ্ছে এইটা, যেটা নাকি তোমার একটা ইলেকট্রোফিলিক এন্ড এখানে রয়েছে, কারণ এখানটায় তোমার কার্বিন লাইক ক্যারেক্টার রয়েছে। তাই এখানে তুমি OH মাইনাস বা ইত্যাদি এই ধরনের নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করার কথা অন্তত অন্তত থিওরিটিক্যালি ভাবতে পারো। বাট এই কন্ট্রিবিউশন যেহেতু অত্যন্ত কম, এবং এর কার্বিন লাইক ক্যারেক্টার যেহেতু ডমিনেটিং ক্যারেক্টার নয়, কার্বিন লাইক ক্যারেক্টার থেকে এইটার ক্যারেক্টারটা বেশি, যদিও তার রিয়াকশনের আউটকামটা কার্বিন লাইক, কিন্তু তার মানে এই নয় যে এইটার ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা বেশি। এবং এটা কমন সেন্স থেকে আসে যে এর ওভারঅল কন্ট্রিবিউশন টুয়ার্ডস দি স্ট্রাকচার কমই হবে, কারণ এখানে অক্টেট ল্যাকিং আছে। এইটা ইলেকট্রোফিলিক হলেও নট সো পাওয়ারফুল ইলেকট্রোফিলিক, এবং একে অ্যাটাক করতে গেলে তোমার অত্যন্ত পাওয়ারফুল নিউক্লিওফাইল লাগে, যেমন অর্গানোলিথিয়াম বা ইত্যাদি। এরা ছাড়া অ্যাটাক করতে পারে না, হাইড্রোক্সাইড অ্যাটাক করতে পারে না। তার মানে এই সিস্টেমটা বেসিক্যালি নট সাসেপ্টেবল টু অ্যাটাক বাই অ্যালকালি, হুইচ মিনস যে অ্যালকালি মিডিয়ামে হাইড্রোলিসিস হবে না। কিন্তু অ্যাসিড মিডিয়ামে কম্পেয়ার টু আইসোসায়ানাইড, আরসিএল বা সায়ানাইডের ক্ষেত্রে ব্যাপারটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। নাইট্রোজেন এন্ডে লোন পেয়ার আছে, ওটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক বা বেসিক এন্ড, তাহলে যখন প্রোটনেশন করবো তবে নাইট্রোজেনের উপর প্রোটনেশন হবে, তারপর ফার্দার নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। কার্বন তিনটে নাইট্রোজেনের সঙ্গে তিনখানা বন্ড করে বসে আছে একটা নাইট্রোজেনের সঙ্গে, এবং হাইলি ইলেকট্রোফিলিক, sp হাইব্রিডাইজড। তো OH মাইনাস ওখানে স্বচ্ছন্দে অ্যাটাক করবে, তার মানে বেস মিডিয়ামেও হাইড্রোলিসিস হবে। তার মানে প্রথম ডিফারেন্স হচ্ছে আইসোসায়ানাইডের বেস মিডিয়ামে হাইড্রোলিসিস হয় না, অ্যাসিড মিডিয়ামে হয়। আর আরসিএন এর বেস মিডিয়াম অ্যাসিড মিডিয়াম দুটোতেই হয়। এবার আরসিএন যদি অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইজড হয়, তাহলে আরসিওএইচ আর অ্যামোনিয়াম তৈরি হয়, NH4+। এখানে দেখা যাক কি হয়। এখানে তুমি যদি যখন প্রোটনেশন করবে তখন অবভিয়াসলি H+ ওখানে ঢুকবে। এই আবার সেই বিউটিফুলি কার্বন নিজের নেচার চেঞ্জ করে ফেলেছে, নিউক্লিওফিলিক থেকে ইলেকট্রোফাইল। এবার ওয়াটার এখানে ইলেকট্রোফাইল সেন্টারের উপর অ্যাটাক করবে, করার পরে প্রোটন ট্রান্সফার, টোটোমেরিক চেঞ্জ, যা যা হওয়া দরকার সেসবগুলো ওই আমরা বেসিক্যালি একটা ফর্মামাইড ডেরিভেটিভ পেলাম। এখানে আমরা একটা অ্যামাইড পেতাম RCONH2, এখানে আমরা একটা ফর্মামাইড পাচ্ছি। তো ফর্মামাইড ডেরিভেটিভের অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস চালিয়ে গেলে একটা পার্ট থেকে ফর্মিক অ্যাসিড বেরোবে, এই কার্বনটা থেকে তুমি ফর্মিক অ্যাসিড পাবে, আর এইটা হয়ে যাবে RNH3+, যেখানে এটা তুমি পাচ্ছিলে RCOH, আর এখানে পাচ্ছি অ্যামোনিয়াম প্লাস। তাহলে দুটো
কম্পাউন্ড সম্পূর্ণ আলাদাভাবে বিহেভ করছে অ্যাসিড মিডিয়ামে, একটা কম্পাউন্ড অ্যালকালি মিডিয়ামে ফুললি হাইড্রোলাইজড হচ্ছে, আরেকটা কম্পাউন্ড রেজিস্ট করছে হাইড্রোলাইসিসকে। তাহলে দিস ডিফারেন্সেস আর এনাফ ফর সামবডি টু ডিসাইড যে আমার হাতে আইসোসায়ানাইড আছে না অর্গানোসায়ানাইড আছে। রিডাকশন দিয়েও তুমি আলাদা করতে পারো। যদি তুমি RCN কে রিডিউস করো, লাইক সোডিয়াম ইথানল or lithium aluminum hydride or hydrogen platinum, you get primary amine. But the same catalytic reduction or dissolving metal reduction like sodium ethanol, sodium liquid ammonia, etc., you get basically a 2 degree amine, কারণ এখানে RCH2NH2 হবে, এখানে হবে RNHCH3। এবার 2 ডিগ্রি অ্যামিন আর 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে লিভারম্যান নাইট্রোসে টেস্ট করে তুমি আলাদা করে নিতেই পারো যে কোনটা প্রাইমারি অ্যামিন কোনটা সেকেন্ডারি অ্যামিন। যে এটাও আরেকটা ডিস্টিংশনের পাথওয়ে। ফাইনালি আমি যেটা বলতে চাই আইসোসায়ানাইডের কেমিস্ট্রিতে, যেটা আমাদের অর্গানিক সিনথেসিসেও লাগবে, সেটা হচ্ছে আইসোসায়ানাইডের ওই যে কার্বিন লাইক কার্বনটা, ওটা সাসেপ্টেবল টু নিউক্লিওফিলিক অ্যাটাক ইফ দ্য নিউক্লিওফাইল ইজ এক্সট্রিমলি স্ট্রং লাইক অর্গানোলিথিয়াম। অ্যান্ড অ্যাজ পার আওয়ার এক্সপেকটেশন, এই আইসোসায়ানাইড কম্পাউন্ডের যদি আলফা হাইড্রোজেন না থাকে, আলফা হাইড্রোজেন থাকলে কি হবে বলছি, যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে এই আলফা হাইড্রোজেন না থাকা এই কম্পাউন্ডের উপরে RLI দিয়ে -5 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন রিয়াকশন করা হচ্ছে লো টেম্পারেচারে, তখন দেখো R- এখানে অ্যাটাক করেছে, R- এইখানে অ্যাটাক করেছে, মানে আমরা এইভাবে ভাবতে পারি যে এই জায়গাতে লোন পেয়ারটা ছিল, এখানে নেগেটিভ চার্জ ছিল না, এখানে ডাবল বন্ড ছিল, এবং এইখানটাতে প্লাস চার্জ ছিল না। তাহলে R- এখানে অ্যাটাক করলো, কারণ কার্বিন লাইট যেই অ্যাটাক করলো তখন এর মাথায় মাইনাস চার্জ চলে এলো, লিথিয়ামটা প্লাস হিসেবে ছিল, তার মানে লিথিয়ামটাও ওখানে যোগ হয়ে গেল। যেই যোগ হয়ে গেল, দেখো খেয়াল করে দেখো এখানে বেসিক্যালি RLI CLI এই বন্ডের মাঝখানে কার্বিন লাইক কার্বনের ইনসারশন হয়ে গেছে। দিস অবভিয়াসলি মিনস যে এর মাথায় প্লাস এর মাথায় মাইনাস, সো দ্যাট ইজ বেসিক্যালি an anion derived from the imine. এবার অ্যানায়ন যদি এই কার্বনটার উপর যদি অ্যানায়ন থাকে, তাহলে যে কোনো একটা ইলেকট্রোফাইল দিয়ে তার সাথে রিয়াকশন করলে সেই ইলেকট্রোফাইল এখানে ঢুকবে, এবং ইমিনের অ্যানায়ন থেকে, লিথিয়াম সল্ট অফ ইমিন থেকে আমরা তাহলে ইমিন পাবো। আর আমরা জানি যে ইমিনকে ডাইলিউট অ্যাসিডে ফেললে ইমিনের হাইড্রোলিসিস হয়, এবং সেখান থেকে আমরা কিটো কম্পাউন্ড পাই। তার মানে এসেনশিয়ালি আমি এই কার্বন ইলেকট্রোফাইল বন্ডটা তৈরি করলাম, যেখানে ইটা ইলেকট্রোফিলিক ফ্র্যাগমেন্ট থেকে এসেছে আর এইটা মাইনাস চার্জ রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এটা বেসিক্যালি একটা অ্যাসাইল অ্যানায়ন ইকুইভ্যালেন্ট, which is an illogical symptom or illogical nucleophile. কেন illogical nucleophile? কারণ কার্বনের উপরে নেগেটিভ চার্জ আছে, কার্বনিল কার্বনের উপরে, that is not the normal polarity of carbonyl কার্বন। এরকম জিনিস আমরা এর আগেও দেখেছি, এটা আমরা থেকেও বানাতে পারি। 1,3-প্রোপেনথাইল দিয়ে ডাইথাইন করলাম অ্যালডিহাইড থেকে, তারপর সোডিয়াম হাইড্রাইড বা বিউটাইল লিথিয়াম দিয়ে ওই প্রোটনটাকে খেয়ে নিলাম, সেভাবে বানাতে পারি। অনেক সময় কার্বন মনোক্সাইডের সঙ্গে RLI এর রিয়াকশন করে করা হয়। খেয়াল করে দেখো কার্বন মনোক্সাইডের আরেকটা রেজোনেন্স ক্যানোনিকল তুমি আঁকতে পারো, যেখানে এই কার্বনটা জাস্ট লাইক আইসোসায়ানাইড will behave as a carbene like carbon, and the same thing will happen. Finally, যদি জিজ্ঞাসা করে যে কেন স্পেসিফিক্যালি আলফা প্রোটন নেই এরকম আইসোসায়ানাইড নিতে হচ্ছে, তো যদি আমি এখানে হাইড্রোজেন নিই না, তাহলে RLI এর হাতে আরেকটা অপশন খুলে যাবে। ইনস্টেড অফ অ্যাক্টিং অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যান্ড অ্যাটাকিং দ্য কার্বিন লাইক কার্বন, ইট ক্যান জাস্ট সিম্পলি ডিপ্রোটনেট দিস হাইড্রোজেন বিকজ দ্য নেগেটিভ চার্জ হিয়ার উইল বি স্টেবিলাইজড। পাশে N প্লাস রয়েছে, ও ওকে স্টেবিলাইজ করে দেবে। ওর ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট অফ দি NC গ্রুপ উইল স্টেবিলাইজ দ্য নেগেটিভ চার্জ অ্যান্ড দেয়ারফর দোজ হাইড্রোজেনস আর অ্যাসিডিক। RLI দিলে তাহলে কার্বিন লাইক কার্বনের উপর অ্যাটাক না করে ও ডিপ্রোটনেশন করে দিতে পারে বা মিক্সচার অফ প্রোডাক্ট হবে। So that is why we avoid these things. Okay, so our discussions on isocyanide is done. কিন্তু এরপরে আমরা এই ভিডিও লেকচারটাকে একটুখানি কন্টিনিউ করব এবং আমরা চলে যাব ডায়াজোনিয়াম সল্ট। কারণ অর্গানিক কেমিস্ট্রি অফ নাইট্রোজেনের মধ্যে এবার যে পার্টটা আমাদের পড়তে হবে, যেগুলো এখনো বাকি আছে এই ভিডিও লেকচার দেওয়ার সময়, সেটা হলো ডায়াজোনিয়াম সল্ট এবং আমাদের ডায়াজোমিথেন আর ডায়াজো অ্যাসিডিক এস্টার।
তো ডায়োনিয়াম সল্টের বেশ কিছু কেমিস্ট্রি আমাদের না অলরেডি জানা আছে, সেগুলো আমি তোমাদের একটুখানি কুইকলি বলে দিই, কারণ এটা আমরা যখন অ্যারোমেটিক অ্যামিন পড়েছিলাম তখন আমরা পড়েছি। অ্যারোমেটিক অ্যামিনের একটা ক্যারেক্টারিস্টিক রিয়াকশন আছে ডায়োটাইজেশন। বেঞ্জিন রিং এর ভেতর নাইট্রো গ্রুপ ঢোকাও, সেটাকে রিডাকশন করে NH2 করো, তারপরে সেই NH2 কে ডায়োটাইজেশন করো উইথ NaNO2HCl, খুব কমন টেকনিক। এবং এটা এই রিয়াকশন তোমরা নিজেদের হাতে করেছো ল্যাবরেটরিতে। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন ডিটেক্ট করার জন্য অ্যালকালাইন বিটানাক্তল সলিউশনের মধ্যে তোমার স্যাম্পেলে ডায়োটাইজ সলিউশনকে ঢাললে রেড বা অরেঞ্জ ডাই তৈরি হয়, এবং যদি হয় তাহলে সেখানে অ্যামিন আছে বলে ধরা হয়। তো রিয়াকশনটা কিভাবে হয়? বেসিক্যালি নাইট্রাস অ্যাসিড রিয়াকশন মিডিয়ামে ইনসিডু জেনারেট করে, অ্যাসিডিক মিডিয়ামে সেখান থেকে NO+ তৈরি হতে পারে, N2O3 তৈরি হতে পারে, প্রোটোনেটেড নাইট্রাস অ্যাসিড নিজে নাইট্রোসেটিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, বি দ্যাট অ্যাজ ইট মে, ডিপেন্ডিং আপন দ্য ডিফারেন্ট conditions of the reaction, and obviously maybe on the structure of the reactant আমাদের নাইট্রোসেশন হবে। এবং এই নাইট্রোসেশন কাইনেটিক্যালি কন্ট্রোল নাইট্রোসেশন, এটাও অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, কিন্তু যেহেতু অ্যারোমেটিসিটিকে ডিস্টার্ব করতে চায় না, ও নাইট্রোজেনের থ্রু দিয়ে NO+কে ধরে নেয়। ধরে নিয়ে টটোমেরিক চেঞ্জ হলো, টটোমেরিক চেঞ্জ হওয়ার পরে আমরা এখানটা একটা অ্যাজিনল কম্পাউন্ড পেলাম, মিডিয়ামে অ্যাসিড আছে, অতএব OH বিকামস গুড লিভিং গ্রুপ, and this nitrogen and lone pair assistance এই OH2 leaves and we get Ar2+। এবার অ্যারোমেটিক রিংয়ে Ar2+ থাকলে সেখানে একটা রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, যার ফলে এখানটায় একটা ডাবল বন্ড ক্যারেক্টার ইম্পার্টেড হয়েছে, which implies যে এইটা ওরা চট করে ভাঙবে না। তার মানে এই নয় যে ভাঙবে না, ভাঙে তো বটেই, কারণ Ar2+ থেকে তো আমরা Ar+ তৈরি করে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করি, যেটা আমরা একটু পরেই দেখব। তাহলে এই জিনিসটা কিন্তু relatively stable compared to what? Compared to RNH2, অ্যালকিল ডায়োনিয়াম, যেখানে এই ধরনের কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন আমরা এক্সপেক্ট করতে পারি না। এবার এই যে রিয়াকশন, সেটা মিরিয়ডস অফ রিয়াকশন আছে। তুমি এই N2+ গ্রুপকে রিপ্লেস করতে পারো অজস্র জিনিসপত্র দিয়ে, এবং সেইটাই একে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা দিয়েছে অ্যারোমেটিক কেমিস্ট্রিতে। কারণ অ্যারোমেটিক রিংয়ের উপরে কোনো একটা পার্টিকুলার গ্রুপ ইনস্টল করতে গেলে সেটা ডায়োনিয়াম করে নিয়ে সেখানে নাইট্রেশন করে, তারপর অ্যামিন করে, তারপর ডায়োনিয়াম করে, সেইখান থেকে সরিয়ে তুমি সেই গ্রুপগুলোকে বসাতে পারো। যেমন তুমি এখানে সায়ানাইড ঢোকাতে পারো, যেখান থেকে ইভেনচুয়ালি তুমি CO2H অ্যাক্সেস করতে পারবে। তুমি এখানে হ্যালোজেন ঢোকাতে পারো, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি এইগুলো ঢোকাতে পারো। এখানে তুমি আয়োডিন ঢোকাতে পারো, ফ্লুরিন ঢোকাতে পারো। এইসব রিয়াকশনগুলোর নাম রয়েছে, এদেরকে বলা হয় স্যান্ডমায়ার রিয়াকশন। এই CuCl বা CuCl, CuBr এইগুলো দিয়ে যেগুলো, সেগুলো স্যান্ডমায়ার। এই রিয়াকশনটার নাম হচ্ছে শিম্যান রিয়াকশন। এখানে তুমি এটাকে ফেনলে কনভার্ট করতে পারো, এটা ফেনল তৈরি করার একটা ভালো টেকনিক। N2+ কে যদি তুমি ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের মধ্যে ট্রিট করো তাহলে OH হয়ে যাবে। তুমি এখানে থায়াল অ্যাক্সেস করতে পারো ভায়া দি এস্টার। তুমি এখানে হাইড্রোজেন নিয়ে আসতে পারো, যদিও এটা তোমার কাছে কাউন্টার ইনটুইটিভ মনে হতে পারে যে এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনই ছিল, তারপরে সেটাকে আমি নাইট্রেশন করেছি, তারপরে NH2 করেছি, তারপরে N2+ করেছি, তাহলে আবার কেন হাইড্রোজেন? সেটা একটু পরে দেখা যাক কেন ওইটা ইম্পর্টেন্ট। সেটা ইথানল কপার ব্রোঞ্জ দিয়ে করা যায়, কিংবা হাইপোফসফরাস অ্যাসিড দিয়ে করা যায়। তুমি চাইলে এখানে NO2ও ইনসার্ট করতে পারো, যখন অ্যাকুয়াস NaNO2 দিয়ে রিয়াকশন করতে পারো। এখানে এই সাবস্টিটিউয়েন্টটা মিসিং হয়েছে। এখানে তুমি চাইলে এইটাকে রিডাকশন করতে পারো, এবং রিডাকশন করলে ফিনাইল হাইড্রোজেন বা অ্যারাইল হাইড্রোজেন ডেরিভেটিভস তৈরি করা যায়, এসেনশিয়াল টু HCl দিয়ে কিংবা সোডিয়াম সালফাইড দিয়ে রিডাকশন করা যায়। দেখা যাক এই ট্রান্সফরমেশনগুলোর ইউটিলিটিটা কোথায়। এই ট্রান্সফরমেশনগুলো কিছু আনইউজুয়াল ডিমান্ডের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনকে ক্যারি আউট করতে সাহায্য করে। যেমন আমরা আগে দেখেছি, যদি বলে মেটা ব্রোমো টলুইন বানাও, টলিনের উপর ব্রোমিনেশন করলেও হবে না, ব্রোমিনের উপর ফিল্ডক্রাফট অ্যালকাইলেশন করলেও হবে না, বিকজ মিথাইল অ্যান্ড ব্রোমিন বোথ আর অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ। কাজেই মেটা রিজিও সিলেক্টিভিটি আমি পাবো না। তো কীভাবে করবো? টলিউইন নিয়ে নাইট্রেশন করবো, সেপারেট করবো প্যারা আইসোমারকে, রিডাকশন করবো, প্যারাটলোইডিন হলো, অ্যাসিটাইলেশন করবো, 4' মিথাইল অ্যাসিটাইলাইড হলো। কেন 4'? মাথায় রাখবে, ব্রোমিন ইন অ্যাসিডিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে ব্রোমিনটা অর্থো টু NHAC ঢুকবে, কারণ এটা হচ্ছে মোর অ্যাক্টিভেটিং কম্পেয়ার টু মিথাইল। তাহলে ওই ডিকটেট করবে যে ইনকামিং ইলেকট্রোফাইল কোথায় ঢুকবে। তাহলে আমার রিজিও সিলেক্টিভিটি মিথাইল আর ব্রোমিনের কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। নাও এটাকে যদি হাটিয়ে দেওয়া যায় তাহলেই মিটে গেল। তাহলে এটাকে হাইড্রোলিসিস করে নাও, NH2 করে নাও, তারপরে ওটাকে NaNO2H2SO4 দিয়ে ট্রিট করো,
করে এখানটায় N2+HSO4- বানাও, বাইসালফেট সল্ট বানাও, তারপরে এই হাইড্রোজেনটাকে নিয়ে এসে তাহলে কপার ব্রোঞ্জ পাউডার দিয়ে হিট করলেই হবে। মিডিয়ামে তো ইথানল আছে, তাহলে কপার ব্রোঞ্জ পাউডার বা এই ধরনের কোনো কিছু দিয়ে হিট করো বা এটাকে H3PO2 দিয়ে হিট করো, তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই NH2 ইনস্টল করে তারপরে আমরা সেটাকে সরিয়ে দিচ্ছি ভায়া ডায়াজোনিয়াম। এই NH2টাকে ইনস্টল করছি, এটা বেসিক্যালি আমার ডামি অ্যামিনো গ্রুপ। রিজিউ সিলেক্টিভিটিটাকে ঠিকঠাক করার জন্য এই NH2টাকে বসানো হচ্ছে, তারপর যখন ওর কাজ হয়ে যাচ্ছে ওকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। মেটা নাইট্রোটলুইন একই গল্প। তুমি নাইট্রোবেনজিনের ফিডেলক্রাফট ক্যালকুলেশন যদি করতে পারতে তাহলে মিথাইলটা মেটা পজিশনে করতো, কিন্তু নাইট্রোবেনজিন ইজ সো আনরিঅ্যাক্টিভ টুয়ার্ডস ফিডেলক্রাফট রিয়াকশন দ্যাট ইট ক্যান বি ইউজড এজ এ সলভেন্ট দেয়ার, দেয়ারফর ইট ইজ কমপ্লিটলি আনরিঅ্যাক্টিভ, সেটা হবে না। আর নাইট্রেশন যদি করো টলুইনে তাহলে তো অর্থপ্যারা হবে। তাহলে একই গল্প, আবার সেই একই রকম ভাবে 4' মিথাইল অ্যাসিটাইলাইডে অ্যাক্সেস করো, এটা নাইট্রেশন করো ইন অ্যাসিডিক অ্যাসিড মিডিয়াম, ইন অ্যাসিডিক অ্যানহাইড্রাইড মিডিয়াম, তাহলে নাইট্রো ঢুকলো, অর্থ টু NHSE, তারপরে NHSE কে উড়িয়ে দাও, একই গল্প। আচ্ছা, এবার এর যেটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন সেটা হচ্ছে ওর SN1 রিয়াকশন। সেই SN1 রিয়াকশন কোনো রিয়াকশন SN1 এর থ্রু দিয়ে যায়, যেমন যখন থাইলের সঙ্গে রিয়াকশন করে, কিংবা যখন ফেনল কম্পাউন্ড তৈরি হয়, বা যখন ফ্লোরোবেনজিন ঢোকে, বা ফ্লোরোবেনজিন তৈরি করে ফ্লুরিন ঢোকে, যখন আয়োডাইড ঢোকে, তখন এর রিয়াকশনটা যায় হচ্ছে SN1 রিয়াকশনের থ্রু। এবারে SN1 মানে বুঝতেই পারছো সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো ফিনাইল কার্বোক্যাটায়ন তো ইন জেনারেল ভেরি ভেরি আনস্টেবল, কিন্তু ফিনাইল কার্বোক্যাটায়ন এখানে তৈরি হবে বিকজ তার লিভিং গ্রুপটা এক্সেলেন্ট N2+। সেই জন্যই এটাকে লো টেম্পারেচারে স্টেবিলাইজ করে রাখতে হয়, আদারওয়াইজ জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার যদি আমরা এখানটায় N2+ কে লিভ করিয়ে দিই তাহলে ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং সেই ফিনাইল কার্বোক্যাটায়ন নিউক্লিওফাইলকে ক্যাপচার করে আমাদের সাবস্টিটিউটেড বেঞ্জিন রিংটা তৈরি করতে পারে। রেট অফ দ্য রিয়াকশন অ্যাজ এক্সপেক্টেড, রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই Ar(N2+) ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু ডাইওনিয়াম। নিউক্লিওফাইলের কোনো ভূমিকা নেই। রেট অফ দ্য রিয়াকশন কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইলের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। তুমি বাইরে থেকে নিউক্লিওফাইল অ্যাড করতে পারো, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন বাড়াতে পারো। বাইরে থেকে নিউক্লিওফাইল অ্যাড করলে প্রোডাক্ট কম্পোজিশন চেঞ্জ হবে, কিন্তু রেট কোনোভাবেই এফেক্টেড হবে না। ফিনাইল কার্বোক্যাটায়ন বুঝতেই পারছো সেটা এক্সট্রিমলি আনস্টেবল, তার কারণ তার যে পজিটিভ চার্জ সেটা sp2 কার্বনের আছে, মোর ইম্পর্টেন্টলি তার ভ্যাকেন্ট অরবিটালটা হচ্ছে sp2 নেচারের, হুইচ ইজ কমপ্লিটলি পারপেন্ডিকুলার টু দ্য p অরবিটাল অ্যারে। দেয়ারফর ফিনাইল রিং এর পাশে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয়, অর্থাৎ বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হয়, সে যতটা স্টেবল এ ততটাই আনস্টেবল। ইনফ্যাক্ট এটা টারশিয়ারি বিউটাইল ইত্যাদি এদের থেকে অনেক 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 বেশি মোর রিঅ্যাক্টিভ। তার কারণ টারশিয়ারি বিউটাইলে sp2 কার্বনের উপর প্লাস চার্জ থাকলেও ভ্যাকেন্ট অরবিটালটা হচ্ছে p, তার s ক্যারেক্টার 0, কিন্তু এখানে s ক্যারেক্টার সিগনিফিক্যান্ট s ক্যারেক্টার আছে। তার ফলে আমরা তো জানি যে s ক্যারেক্টার যত বাড়ে তত লোন পেয়ার থাকলে ভালো, ভ্যাকেন্ট অরবিটাল হলে খারাপ সিস্টেমটার পক্ষে। তাহলে এখানে সিস্টেমটার পক্ষে সেটা খুবই খারাপ, এবং এটা যে এক্সট্রিমলি রিঅ্যাক্টিভ সেটা প্রমাণ করেছে একটা কম্পিটিটিভ স্টাডি করে। এই ধরনের ইলেকট্রোফাইলকে দুটো সেপারেট নিউক্লিওফাইলের সঙ্গে রিয়াকশন করানো হয়, একটা একটু বেশি রিঅ্যাক্টিভ নিউক্লিওফাইল, একটা একটু কম রিঅ্যাক্টিভ, একটা ক্লোরাইড একটা ওয়াটার। দেখা যাচ্ছে যখন এইটা অতটা রিঅ্যাক্টিভ নয়, রিলেটিভলি স্টেবল, তখন সে অনেক বেশি সিলেক্টিভ। কারণ আমরা জানি রিঅ্যাক্টিভিটি সিলেক্টিভিটি প্রিন্সিপাল থেকে, যে লেস রিঅ্যাক্টিভ সে মোর সিলেক্টিভ হবে। তাই টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন যদি লেস রিঅ্যাক্টিভ হয় তাহলে সে কিন্তু মোর রিঅ্যাক্টিভ ক্লোরাইডকে অনেক ভালো সিলেক্ট করছে। দেখো 180 টাইমস ফাস্টার রিঅ্যাক্ট করে যখন ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে কম্পেয়ার টু ওয়াটার, বাট দ্যাট রেশিও ইজ ভেরি ভেরি লেস। তার মানে ক্লোরাইডের সঙ্গে যখন ফিনাইল কার্বোক্যাটায়ন রিঅ্যাক্ট করে ইট ইজ অনলি 3 টাইমস ফাস্টার কম্পেয়ার টু ফিনাইল ক্যাটায়ন্স রিঅ্যাকশন উইথ ওয়াটার। দিস সিগনিফাইজ যে একটা হাইলি নিউক্লিওফিলিক ক্লোরাইড এবং একটা ভেরি মাচ লেস নিউক্লিওফিলিক ওয়াটার, ওর কাছে দুটোই সমান, বিকজ ইট ইজ সো রিঅ্যাক্টিভ। ইট ডাজ নট জাজ যে কে বেশি রিঅ্যাক্টিভ নিউক্লিওফাইল, কে কম নিউক্লিওফাইল, কে কম রিঅ্যাক্টিভ নিউক্লিওফাইল, এসব ও দেখেই না, ও রিঅ্যাকশন করে ফেলে। অন দি আদার হ্যান্ড টারশিয়ারি বিউটাইল বিং রিলেটিভলি মোর স্টেবল, সে কিন্তু চুজ করবে, বিচার বিবেচনা করে রিঅ্যাকশন করবে যে ক্লোরাইড অনেক বেশি রিঅ্যাক্টিভ, আমি তোমার সঙ্গে রিঅ্যাকশন করবো, ওয়াটার অত কিছু রিঅ্যাক্টিভ নয়, আমি তোমার সঙ্গে অত রিঅ্যাকশন করবো। This is an experiment which serves to illustrate that the phenyl carbocation is extremely reactive. Okay, তাহলে এর প্রমাণ কি আছে? অনেক প্রমাণ রয়েছে। একটা প্রমাণ হচ্ছে যে তুমি যদি এই ধরনের লেবেলড ডাইজোনিয়াম সল্ট তৈরি করো,
আইদার টার্মিনাল নাইট্রোজেনটা লেভেল অথবা এই রিংয়ের সঙ্গে লেগে থাকা নাইট্রোজেনটা লেভেল। তাহলে দেখা যায় যে রিয়াকশনকে যদি আমরা ইন্টারসেপ্ট করি, রিয়াকশনের রিয়াকশনের মাঝখানে যদি তাকে ইন্টারসেপ্ট করা হয়, রিয়াকশনটা যখন চলছে, ধরো তুমি BF4- দিয়ে তার সাথে রিয়াকশন করছো, হুইচ ইজ এ নন নিউক্লিওফিলিক নন বেসিক আয়ন, ইভেনচুয়ালি রিয়াকশনটা ফ্লোরোবেনজিনে লিড করে নিয়ে যাবে এবং BF3 রিলিজ করবে। মিডিয়ামে তুমি একটা লেভেলড নাইট্রোজেনকে রিলিজ হতে দেখবে, বাট ইউ আর নট ইন্টারেস্টেড ইন দিস লেভেল নাইট্রোজেন। বাট ইউ আর ইন্টারেস্টেড ইন যে এইটা দিয়ে শুরু করে রিয়াকশনটাকে মাঝপথে থামিয়ে দিচ্ছি, বা এইটা দিয়ে শুরু করে রিয়াকশনটাকে মাঝপথে থামিয়ে দিচ্ছি, এবং স্টার্টিং মেটেরিয়াল যতটুকুনি রিকভার্ড হয়েছে আনরিয়াক্টেড, সেটাকে আমি টেস্ট করছি যে লেভেল নাইট্রোজেনটা কোথায় আছে। দেখা যাচ্ছে এইখান থেকে শুরু করলেও স্টার্টিং মেটেরিয়াল রিকভার করলে এই দুটো মিক্সচার পাওয়া যাচ্ছে, আবার এইখান থেকে শুরু করলেও স্টার্টিং মেটেরিয়াল রিকভার করলে এই দুটো মিক্সচার পাওয়া যাচ্ছে। এর ব্যাখ্যা কি? কারণ আমি যখন এটা দিয়ে শুরু করেছি এ তো ছিল না, বা যখন এটা দিয়ে শুরু করেছি তখন এ তো ছিল না। তাহলে এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এইটা যে কার্বোক্যাটায়ন বেরিয়ে এসছে, তো নাইট্রোজেন বেরিয়ে এসছে। এবার নাইট্রোজেনকে তো কোনোভাবেই একটা খুব নিউক্লিওফিলিক স্পিসিস বলে ধরা হয় না, কিন্তু এ সো রিঅ্যাক্টিভ দ্যাট ইট ক্যান ইভেন কম্বাইন উইথ দিস নাইট্রোজেন। যদি এই নাইট্রোজেনের রিং দিয়ে অ্যাটাক হয় তাহলে আমরা এই কম্পাউন্ডটা পাবো, আর যদি এই নাইট্রোজেনের রিং দিয়ে অ্যাটাক হয় তাহলে আমরা এই কম্পাউন্ডটা পাবো। এবং এটা থেকে শুরু করি কি, এটা থেকে শুরু করি মিডিয়ামে এই দুটো তো তৈরি হবেই, এবং সেক্ষেত্রে ইভেনচুয়ালি ফার্স্ট স্টেপ রিভার্সিবল হওয়ার জন্য আমরা এটাও পাবো, এটাও পাবো আনরিঅ্যাক্টেড স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে। এটা ইট গোজ টু শো যে হ্যাঁ সত্যি এখানে একটা কার্বোক্যাটায়ন হয়েছে, এবং দ্যাট কার্বোক্যাটায়ন ইজ সো রিঅ্যাক্টিভ দ্যাট যেটাকে আমরা নিউক্লিওফাইল হিসেবে ইমাজিনই করি না, সেই নাইট্রোজেন, মলিকুলার নাইট্রোজেনের সঙ্গেও সে কিন্তু রিকম্বাইন করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এগুলো বানাবো কি করে? তো তার জন্য চিন্তা করো, রেট্রোসিনথেটিক্যালি ভাবো। যদি টার্মিনাল নাইট্রোজেনটা N15 হয়, তার মানে সেটা নিশ্চয়ই অ্যানিলিন, নর্মাল N14 অ্যানিলিন, এবং N15 নাইট্রোসেটিং এজেন্ট থেকে এসেছে, এবং এই N15 নাইট্রোসেটিং এজেন্টটা এসেছে HNO2 থেকে, যার নাইট্রোজেনটা লেভেল। আর এই NH2টা এসেছে NO2 থেকে, সেটা এসেছে বেঞ্জিন থেকে, আর Na2+ থেকে, তার মানে এটা হচ্ছে 14। আর যদি তুমি উল্টে দাও, যদি তুমি এইটাকে 15 করে দাও আর HNO2 নাইট্রোজেনটাকে নর্মাল লেভেল নাইট্রোজেন রাখো, তাহলে তুমি এই কম্পাউন্ডটা পাবে। কাজে এগুলো খুব সহজেই বানানো যায়। এরপর একটা জায়গা আছে যেটা বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে SN1 রিয়াকশন অফ সাবস্টিটিউটেড ডায়াজোনিয়াম। সেটাতে ডায়াজোনিয়ামের রিং এর উপরে যদি কেউ কোনো একটা সাবস্টিটিউয়েন্ট রেখে দেয়, তাহলে সেই সাবস্টিটিউয়েন্টের বিহেভিয়ার কিরকম হবে। অর্থাৎ আমরা তো জানি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে কার্বোক্যাটায়ন ফর্মেশন রিটার্ডেড হয় এবং SN1 রিয়াকশন স্লো ডাউন করে। ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিলে কার্বোক্যাটায়ন ফর্মেশন ফাস্টার হয় এবং SN1 রিয়াকশন ফাস্টার হয়। এখানে আবার একটা তার উল্টো ব্যতিক্রম দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই, তাহলে কার্বোক্যাটায়নকে তো ডিস্টেবিলাইজ করছেই এবং রেট অফ দ্য রিয়াকশন স্লো ডাউন করছে। বাট টিপিক্যালি যে জিনিসটাকে আমরা ইলেকট্রন রিলিজিং গ্রুপ বলেছি, মিথক্সি, এবং তাও আবার এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে যদি প্যারা পজিশনে থাকে, তাহলে ওর স্টেবিলাইজ করার কথা, কিন্তু ও কিন্তু কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করছে না, বা অ্যাটলিস্ট তার কোনো ইন্ডিকেশন নেই। ও কার্বোক্যাটায়নকে যে ডিস্টেবিলাইজ করছে, বরঞ্চ তারই প্রমাণ আছে রেট অফ দ্য রিয়াকশনটা স্লো ডাউন করে যাচ্ছে। তাহলে এটা কেন হলো? এটা কেন হলো? এটা হলো এই জন্য যে এই কার্বোক্যাটায়নটাতে যে অরবিটালটা ফাঁকা, সেই অরবিটালের সাথে মিথক্সিক যোগাযোগের কোনো সম্ভাবনাই নেই। কারণ মিথক্সিকে যদি যোগাযোগ করতে হয়, তাহলে এই ইন্টারমিডিয়েট সাইক্লিক পাই যে ওভারল্যাপটা আছে, পি অরবিটালগুলো আছে, তার থ্রু দিয়ে যোগাযোগ করতে হবে। বাট that p orbital or any other p orbital here is in fact perpendicular to the vacant orbital. Therefore এর লোন পেয়ারের এইখানে ডিলোকালাইজড হওয়ার বিন্দুমাত্র চান্স নেই। উল্টে ওএমই তার প্লাস আর এফেক্ট না দেখিয়ে মাইনাস আই এফেক্ট দেখাবে এবং কার্বোক্যাটায়নটাকে ডিস্টেবিলাইজ করে দেবে। তার ফলে রিঅ্যাকশন হবে না। Moreover, in the diazonium salt stage, the lone pair of methoxy can be delocalized in this way, which implies that অর্ডিনারিলি এই কার্বন নাইট্রোজেন বন্ডটা যতটা স্ট্রং, এই জায়গায় এই বন্ডটা আরো বেশি স্ট্রং হবে, তার কারণ এখানে ইলেকট্রন উইথড্রয়িং N2+ ওএমই থেকে ইলেকট্রন সাপ্লাই পাচ্ছে, এবং তার ফলে এইখানটায় ডাবল বন্ড ক্যারেক্টার আরো সিগনিফিক্যান্ট। তাহলে ওভারঅল এটা একটা অদ্ভুত এক্সাম্পল, যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলেও SN1 স্লো ডাউন করছে, হুইচ ইজ এক্সপেক্টেড। ইলেকট্রন ডোনেটিং, সো কল্ড ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিলেও রিয়াকশন স্লো ডাউন করছে। এরপরে কতগুলো SN1 মেকানিজম ইউজ করে তার সিনথেটিক স্কোপ দেওয়া আছে, যেমন মেটানাইট্রোফেনল।
নর্মালি বানানো সম্ভব না, কারণ OH এর উপরে নাইট্রেশন করলে অর্থোপ্যারাতে ঢুকবে। যদি তুমি এই এক্সাম্পলটা যেটা আমরা একটু আগেই দেখেছি, তারপরে আমরা একটা সিম্যান রিয়াকশন করেছি যেখানে ফ্লোরিন ইনস্টল করা হয়েছে। এখানে 3খানা আয়োডিন গ্রুপকে পাশাপাশি ঢোকানো হয়েছে ইউজিং দিস NH2। এই NH2 কে ইউজ করে 2খানা আয়োডিন ঢোকাও, তারপরে একে নিজে সরিয়ে আরেকটা আয়োডিন নিয়ে চলে আসো। তারপরে আমরা একটা ক্লোরিনের রেসপেক্টে 2খানা NO2 ঢুকিয়েছি, একটা অর্থ অর্থ মানে 1-2 সিচুয়েশনে একটা ব্রোমিন ক্লোরিন ঢুকিয়েছি। এইগুলো সমস্ত কিন্তু তোমার জানা রিয়াকশন, ইফ নট দ্য মেকানিজমস, বাট মোস্ট অফ দ্য কেসেস ইউ অলসো নো দ্য মেকানিজমস অ্যাজ ওয়েল। তো তাহলে এই জিনিসগুলো তুমি একটুখানি বাড়িতে দেখে নেবে। এগুলো আর আমি আলাদা করে ইলাবোরেশন করছি না, বরঞ্চ আমি চলে যাচ্ছি যে জায়গাগুলোতে যেখানে একটুখানি মেকানিস্টিক ইন্টারপ্রিটেশন আছে। যেমন আমাদের একটা রিয়াকশন হচ্ছে স্যান্ডমায়ার রিয়াকশন, ট্রাউগার স্যান্ডমায়ার। সেখানে CuX দিচ্ছে, যেখানে X ইজ ইকুয়াল টু সায়ানো ক্লোরিন ব্রোমিন, সেখানে X রিপ্লেস করছে N2+। এক্সাম্পল, প্যারাটোলুইডিন থেকে আমরা NH2 কে সরিয়ে সায়ানো এনেছি, নাইট্রো বেঞ্জিনের উপর ডাইনাইট্রেশন করেছি। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিনথেটিক ইন্টারমিডিয়েট টু এক্সপ্লয়েট দি 1-3 রিলেশনশিপ। পার্শিয়াল রিডাকশন করো, একটা NH2 হলো, সেটাকে N2+ এর থ্রু দিয়ে ক্লোরিনে কনভার্ট করো, তারপরে এই NO টাকে রিডাকশন করো, তারপর সেটাকে আবার ব্রোমিনে কনভার্ট করো, তার মানে 1-3 ক্লোরোব্রোমো বসাতে পারো। এখানে 1-2 ক্লোরোব্রোমো বসানো গেছে। তো এই রিয়াকশন হচ্ছে কি করে? ইট ইজ বিলিভ টু প্রসিড বাই আ সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন, যেখানে কিউপ্রাস ক্লোরাইডের সাথে রিয়াকশন করে একটা কমপ্লেক্স তৈরি করে, হুইচ ইনিশিয়েটস দ্য হোমোলাইটিক ডিকম্পোজিশন অফ দিস অ্যারাইল ডায়াজোনিয়াম সল্ট। এই নাইট্রোজেনের মাথায় একখানা ইলেকট্রন গেল, এর মাথায় একখানা ইলেকট্রন গেল, একটা ইলেকট্রন একে সাপ্লাই করে দিল, হুইচ মিনস নাইট্রোজেন ঠিকঠাক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এর মাথায় একটা ইলেকট্রন যেহেতু দিয়ে দিয়েছে, তার মানে এর মাথায় একটা ডট আছে এবং এটা কপার 2 হয়ে গেছে। এই কপার 2 এবার এর সাথে র্যাডিক্যাল রিকম্বিনেশনের মাধ্যমে এই ধরনের একটা কমপ্লেক্স তৈরি করবে, এবং ফ্রম দিস a reductive elimination will install a chlorine atom here and it will eliminate the cuprous chloride, which is regenerating the reaction medium and goes to do the reaction over and over and over again. মেকানিজম কোনোদিন দেয় না লিখতে, দেয় যেটা সেটা হচ্ছে সিনথেটিক ট্রান্সফরমেশন, বাট জেনারেল যে কিভাবে হয়। রিপ্লেসমেন্ট বাই হাইড্রোজেন, সেটা আমরা H3PO2 দিয়ে দেখাচ্ছি, হাইপোফসফরাস অ্যাসিড। তো এখানেও একটা কপার 1 ক্যাটালিসিস লাগে, কপার ব্রোঞ্জ ইত্যাদি এইসব তো লাগে। তো তাহলে এই কপার 1টা এখান থেকে একই রকম ভাবে নিজে কপার 2 হলো, হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে এখানে এয়ার ডট তৈরি করলো, এখানে নাইট্রোজেন বেরিয়ে গেল। এই এয়ার ডট এইখান থেকে একটা হাইড্রোজেনকে তুলে নিজে অ্যারাইল হয়ে গেল, যেটা আমার দরকার ছিল, এয়ার N2+ থেকে ARH। আর অবভিয়াসলি ফসফরাসের উপরে তাহলে একটা রেডিক্যাল সেন্টার তৈরি হলো। এই ফসফরাসের উপর তৈরি হওয়া রেডিক্যাল সেন্টার তারপরে আবার একটা Ar2+ এর সঙ্গে ওয়াটারের প্রেজেন্সে রিয়াকশন করে এয়ার ডটকে রিজেনারেট করবে, হুইচ উইল গো ব্যাক হিয়ার, এবং তারপরে আমরা এখানে নাইট্রোজেন পাবো, H3PO3 তৈরি হবে এবং মিডিয়ামে প্রোটন রিলিজ। তো কেন এইগুলো, কেন এই রিয়াকশনটা বারবার দেখানো হয়েছে, এটা এই নিয়ে 3বার দেখানো হলো। আমি এটা বারবার দেখাতে চাইছি যে এটা ইউজলেস ট্রান্সফরমেশন নয়। এখানে N2+ আসার আগে এখানে NH2 ছিল, NH2 এর আগে ওটা NO2 ছিল, তার আগে ওটা হাইড্রোজেন ছিল। তাহলে আমরা ফাইনালি এখানে হাইড্রোজেন বানিয়ে কি লাভ হচ্ছে? লাভটা হচ্ছে এইটা যে ডামি অ্যামিনো গ্রুপ যদি ইউজ করা হয় রেডিও সিলেক্টিভিটি অ্যাচিভ করার জন্য, আনইউজুয়াল রেডিও সিলেক্টিভিটি অ্যাচিভ করার জন্য, তাহলে সেই ডামি অ্যামিনো গ্রুপকে তাড়াতে গেলে আমাদের এই ধরনের রিয়াকশনগুলি কাজে লাগে। যেমন ধরো তোমাকে যদি বলে এই কম্পাউন্ডটা বানাও, 2,4,6 রাইবোমা বেঞ্জাইক অ্যাসিড, তো অর্ডিনারিলি বানানো খুব শক্ত। তুমি এখানে CO2H গ্রুপের রেসপেক্টে অর্থোপ্যারা পজিশনে ব্রোমিনেশন এক্সপেক্টই করতে পারো না, কারণ CO2H মেটা ওরিয়েন্টেড। আর 3খানা ব্রোমিন আছে, সেখানে কার্বন ডাই অক্সাইড মানে সেখানে CO2H ঢোকাবো, সেটাও খুব ক্লিন রিয়াকশন হবে না। কারণ তুমি বলতে পারো আমি যদি গ্রিগনার্ডের থ্রু দিয়ে যাই তাহলে কি হবে? তো গ্রিগনার্ড থাকলে এখানটায় অবভিয়াসলি তোমার ব্রোমিন দরকার আছে, ফার্স্ট অফ অল যেটা বানাতে হবে। সেকেন্ড অফ অল, এই ব্রোমিনটাই ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন করে এখানেই MgBr হবে এবং সেটাই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিয়াকশন করবে, এরকম কোনো গ্যারান্টি নেই। এটাও করতে পারে, এটাও করতে পারে, এটাও করতে পারে, পুরো জিনিসটা ঘেটে যাবে। তার ফলে আমি এইভাবে যাবোই না, আমি যাব হচ্ছে 3-অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড দিয়ে। কারণ 3-অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিডের এই যে NH2 গ্রুপটা, এটা CO2H এর থেকে অনেক বেশি অ্যাক্টিভেটিং, এবং ব্রোমিনের সঙ্গে যখন রিয়াকশন হয় তখন ও 3খানা জায়গায় ব্রোমিনকে ইনস্টল করে দেয়, যেটা অ্যানিলিন থেকে অ্যানিলিন ট্রাইব্রোমাইড হয়। তো সেটা করে দেবে, করে দেওয়ার পরে একে তাড়াও, একে NNO2H2SO4 দাও, তারপর 50% H3PO2 ইত্যাদি এইসব দাও, এটা অবভিয়াসলি এটা 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে।
দেওয়ার পরে এটা N2+HSO4 মাইনাস হবে এবং এখান থেকে তাড়িয়ে দিল। এইবার এখানে ক্লোরাইড বা ইত্যাদি জিনিস ইউজ করছে না, কেন সালফিউরিক অ্যাসিড ইউজ করছে সেটাও তুমি বুঝতে পারছো, কারণ আমি চাইছি না যে এখানে ক্লোরিন কেউ ঢুকে যাক। যদি আমি HSO4 মাইনাস ইউজ করি তো ও তো নন নিউক্লিওফিলিক কাউন্টার হয় না, ওর কোনো নিউক্লিওফিলিক অ্যাটাক করবে না, কিন্তু NaO2HCl ইউজ করলে এখানে ক্লোরাইড থাকতে পারে, যদি থাকে তাহলে এখানটায় কিন্তু তখন ক্লোরাইড ঢুকে যাবে এবং সেটা আমি চাইছি না। সেই কারণে আমরা যখন এটাকে তাড়াতে হচ্ছে N2+N2+ কে তাড়িয়ে হাইড্রোজেন আনতে হবে, তখন রিয়েজেন্টটার চয়েস হচ্ছে NaO2H2SO4। এরপর যে রিয়াকশন সেটার নাম হচ্ছে গমবার্গ এবং বাকম্যান রিয়াকশন। গমবার্গের নাম তুমি শুনেছো, যিনি র্যাডিক্যাল কেমিস্ট্রিতে পাইওনিয়ার বলে যাকে ধরা হয়। তাদের একটা সর্ট অফ অবজারভেশন ছিল যে যখন আমরা মানে ডায়োটাইজেশন রিয়াকশন করি তখন কোনো কোনো ক্ষেত্রে একটু বাইফিনাইল ডেরিভেটিভ তৈরি হতে দেখা যায়। তো বাইফিনাইল ডেরিভেটিভকে কোনোভাবে কি মেজর প্রোডাক্ট হিসেবে একটা তৈরি করা যেতে পারে, সেই জন্যই ওনারা এই কাজটা করেছিলেন। সেটাতে যেটা করা হয় সেটা হচ্ছে একটা অ্যাকুয়াস ডায়াজোনিয়াম সল্টের সলিউশনকে লিকুইড অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে ফেলে তারপর তার মধ্যে বেস দিয়ে সেটাকে ভিগরাসলি স্টার্ট করা হয়, যদিও ইল্ড খুব ভালো হয় না। যেমন ধরো অ্যানিলিন থেকে ডায়াজোনিয়াম বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বানিয়েছে, তারপর তার সাথে বেঞ্জিনের রিয়াকশন করছে ইন প্রেজেন্স অফ NaOH, বাইফিনাইল ডেরিভেটিভ তৈরি হচ্ছে। প্যারাব্রোমো অ্যানিলিন থেকে করেসপন্ডিং ডাইজোনিয়াম সল্টকে কাপল করিয়েছে বেঞ্জিনের সঙ্গে রিংয়ের সঙ্গে, তাহলে এখানে একটা sp2sp2 কাপলিং হয়েছে, এখানে একটা sp2sp2 কাপলিং হয়েছে। এই কাপলিংগুলো এখন ট্রানজিশন মেটাল দিয়ে অত্যন্ত ভালো করে অ্যাচিভ করা যায়, কিন্তু গমবার্গ এবং বাকম্যান যখন কাজ করেছিলেন তখন এই জিনিস কিন্তু বেশ ইউনিক ছিল। তো এটা কি হচ্ছে বেসিক্যালি, এখানে OH মাইনাস আছে, OH মাইনাস ইজ অবভিয়াসলি নিউক্লিওফাইল, এটা একটা ইলেকট্রোফাইল, তাহলে এখানে অ্যাজিনল কম্পাউন্ড তৈরি হবে। Once this azinol forms, this breaks down under this reaction condition in a homolytic fashion to release nitrogen in the reaction medium and a hydroxyl radical and a phenyl radical. This phenyl radical will couple with the aromatic compound that you have given and eventually lead to the formation of a biphenyl derivative. তাহলে এর যদি আমরা একটু সাবস্টিটিউটেড কম্পাউন্ড নিয়ে রিয়াকশন করার চেষ্টা করি তাহলে কি হবে? যেমন ধরো আমরা যদি এই জায়গাটায় ফিনাইল না নিয়ে, এই জায়গাটায় যদি ফিনাইল না নিয়ে, বা এখানে ফিনাইল না নিয়ে, বা এখানে ফিনাইল না নিয়ে আমরা যদি এখানটায় নাইট্রোবেঞ্জিন, অর্থাৎ এখানটায় আমরা যদি বেঞ্জিন না নিয়ে নাইট্রোবেঞ্জিন নিই, বা এখানটায় যদি আমরা সাবস্টিটিউটেড ফিনাইল নিই অর্থাৎ মিথক অ্যানিসোল, তো দেখা যায় in most of the cases, almost invariably it is orthopara orienting. অর্থোপ্যারা ওরিয়েন্টিং মানে নাইট্রো এই জায়গাটাতেই কাপলিংটা করাচ্ছে। তার কারণটা খুব সিম্পল, এখানে যে ডটটা আছে এটা যদি এখানে কাপলিং করে তাহলে ডটটা এখানে আসবে। দেখো এখানে কাপলিং করার পরে ডটটা কোথায় এসছে? অর্থোকার্বন এসছে। তাহলে এর যদি রেজোনেন্স স্ট্রাকচার রাখো তাহলে এই ডটটা এখানে থাকবে, এখানে থাকবে এবং এখানে থাকবে। এই যে NO2 আমরা জানি যে র্যাডিক্যালের বৈশিষ্ট্য হচ্ছে সেই ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন রিলিজিং বা ইলেকট্রন উইথড্রয়িং সব রকম সাবস্টিটিউয়েন্ট দিয়ে স্টেবিলাইজড হতে পারে। তাহলে নাইট্রো এই জায়গাতে র্যাডিক্যালটাকে স্টেবিলাইজ করবে। একই রকম ভাবে যদি এখানে ডট থাকে তাহলে এই যদি এখানে কাপলিং করে তাহলে ডট এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, তাহলে মিথক্সিও স্টেবিলাইজ করবে। তাহলে সেই জন্য ও অর্থোপ্যারা ডিরেক্ট করছে, বা এখানে যেরকম অর্থতে ডিরেক্ট করছে এখানে যেরকম প্যারাতে ডিরেক্ট করছে। অ্যাকচুয়াল রিজিও সিলেক্টিভিটি কোনটার জন্য কোনটা হবে সেটা প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট, অ্যান্ড ইট ইজ নট ভেরি ইজি টু রেশনালাইজ দি রিজিও সিলেক্টিভিটি অ্যাজ ওয়েল, বাট অ্যাটলিস্ট মেটাটা কেন হচ্ছে না, অর্থোপ্যারা কেন হচ্ছে সেটা আমরা বলতে পারি। যেমন এই যদি এখানটায় অ্যাটাক করে তাহলে ডটটা এখানে আসবে, which is stabilized by methoxy. এবার প্রশ্ন হলো যে গমবার্গ বাকম্যান রিঅ্যাকশনে যদি তোমাকে এইটা বানাতে দেয় তাহলে তোমার হাতে দুটো অপশন আছে। একটা হচ্ছে অ্যানিলিনের ডায়াজোনিয়াম করে এর সাথে কাপলিং করা, আরেকটা হচ্ছে প্যারাটলুইডিনের ডায়াজোনিয়াম করে বেঞ্জিনের সাথে কাপলিং করা। এবার বেঞ্জিনের সাথে কাপলিং করলে কোনো রিজিও সিলেক্টিভিটি প্রবলেম থাকবে না কিন্তু, কারণ বেঞ্জিনের সবকটা পজিশন সিমিলার। এখান থেকে N2+ হলো, এখানে তারপরে ইভেনচুয়ালি ডট এলো, তারপর তুমি যেখানে ইচ্ছা অ্যাটাক করো তুমি এই কম্পাউন্ডই পাবে। কিন্তু যদি তুমি এখান থেকে N2+ করো এবং তারপরে এখানে ডট করো এবং তারপর টলুইনের সঙ্গে কাপলিং করাতে যাও, সেখানে কিন্তু মিক্সচার অফ প্রোডাক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ CH3 যদিও এই রিয়াকশনে অর্থোপ্যারাতে ডিরেক্ট করবে কিন্তু মিক্সচার অফ অর্থ অ্যাজ ওয়েল অ্যাজ প্যারা হতে পারে। কাজে এই টেকনিকটার থেকে এই টেকনিকটা বেটার, যেখানে আমার কাপলিং কন্ডিশনটা বা কাপলিং রিয়াকশনটা কোনো রিজিও সিলেক্টিভিটির কোনো প্রশ্ন ওর জন্য থাকবে না এবং আমরা খুব সুন্দর এই রিয়াকশনটা এখানে করতে পারবো।
আচ্ছা, এরপর চলে এসো আরেকটা এই ধরনের কার্বন কার্বন বন্ড ফর্মিং রিঅ্যাকশনে, এটা হান্স মিরউইনের নামে, যার নামে ওয়াগনার মিরউইন রিঅ্যারেঞ্জমেন্ট, তার নামে মিরউইন অ্যারাইলেশন। এইটা বেসিক্যালি একটা ডায়োনিয়াম সল্ট এবং একটা অ্যাক্টিভেটেড ইথিলিনিক ডাবল বন্ডের সঙ্গে রিঅ্যাকশন, এবং সেখানে নতুন যে বন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে এই বন্ড, যেখানে আমরা নিয়েছি হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, অ্যান্ড তার সাথে আমরা কাপলিং করাচ্ছি হচ্ছে বেঞ্জিন ডায়োনিয়াম সল্টের। এখানে রিঅ্যাকশন মিডিয়ামে একটা কিটোন কম্পাউন্ড লাগে সাচ অ্যাজ অ্যাসিটোন, অ্যান্ড এবং সেখানে একটা কপার টু সল্ট লাগে। তো অ্যাসিটোন কি করে, বেসিক্যালি অক্সিডাইজ হয়, এই কপার টু সল্টটা দিয়ে অক্সিডাইজ হয়ে আলফা ক্লোরো অ্যাসিটোন তৈরি হলো, এবং কিউপ্রিক ক্লোরাইডটা রিডিউসড হয়ে কিউপ্রাস ক্লোরাইড তৈরি হলো। এবার কিউপ্রাস ক্লোরাইডের যা ধর্ম আমি জানি, কপার ওয়ানের যা ধর্ম সেটা হচ্ছে এখান থেকে র্যাডিক্যাল তৈরি করবে, নাইট্রোজেনকে রিলিজ করবে, নিজে আবার কিউপ্রিক ক্লোরাইডে কনভার্টেড হয়ে যাবে। এবার এই ওয়ান্স দিস র্যাডিক্যাল ইজ ফর্ম, এবার এই সায়ানাইডের অ্যাক্টিভেটেড সায়ানাইড দ্বারা অ্যাক্টিভেটেড কার্বন কার্বন ডাবল বন্ডের সঙ্গে কাপলিং রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে। সো এখানটায় অ্যাটাক করবে, র্যাডিক্যালটা এখানে যাবে, রিজিও সিলেক্টিভ অ্যাটাক, বিকজ দি র্যাডিক্যাল ইজ নাও স্টেবিলাইজড বাই দি সায়ানো। যদি তুমি ফিনাইল রিংটা দিয়ে, যদি তুমি ফিনাইল রিং এর র্যাডিক্যালটা দিয়ে এইখানটায় অ্যাটাক করাতে, তাহলে ডটটা এইখানে হতো, তুমি কোনো স্টেবিলাইজেশন পেতে না। তারপরে এখানে তো ডট হয়েছে, ভালো কথা। তারপরে এবার CuCl2 আছে, সে সেখান থেকে একটা সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার করবে, সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার করার পরে এইখানে অবভিয়াসলি CuCl2 মানে এই ইলেকট্রনটা এখানে ট্রান্সফার্ড হবে, এটা Cu কপার তখন তাহলে 1 হয়ে গেল, কপার 1 হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানটা থেকে একটা ক্লোরাইড বেরোবে, এই ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে এখানে প্লাস চার্জ চলে আসবে, ওই ক্লোরাইডটা এখানে যুক্ত হয়ে যাবে। তার মানে এই ফ্র্যাগমেন্টটা এসেছে অ্যাক্রাইলামাইড থেকে, এই ফ্র্যাগমেন্টটা এসেছে আমার বেঞ্জিন ডায়োনিয়াম সল্ট থেকে, এবং এইটা এসেছে CuCl2 থেকে। Under this reaction condition, or you may coax it to eliminate HCl to give you this type of compound. তো এরকম কিছু কিছু এক্সাম্পল আমি দিয়েছি, তার মধ্যে এই এক্সাম্পলটা একটু অ্যাডভান্সড এক্সাম্পল, বাট চেষ্টা করে তুমি দেখতে পারো। এখানে যেরকম আমরা অ্যাক্রাইলিক অ্যাসিডের সঙ্গে করছি, এখানে আমরা সিনামিক অ্যাসিডের সঙ্গে করছি, সব জায়গায় খেয়াল করে দেখো এমন জায়গায় কাপলিংটা হচ্ছে যেখানে র্যাডিক্যালটা স্টেবিলাইজড হবে। এখানে যদি কাপলিং হয় তাহলে এই ডটটা এখানে আসবে, CO2H স্টেবিলাইজ করবে। আচ্ছা, এখানে যদি কাপলিং হয়, যেমন ব্রোমিন এখানটায় ঢুকেছে অবভিয়াসলি, তার মানে এই জায়গাটাতে তোমার তার মানে র্যাডিক্যালটা ছিল। তারপরে দেখো এই জায়গাটাতে কাপলিং হয়েছে, এখানে নাইট্রো ঢুকেছে, তার মানে এই পজিশনটাতে কাপলিং হয়েছে, এই পজিশনে কাপলিং হয়ে তারপরে সেখান থেকে যখন এলিমিনেশন রিঅ্যাকশনটা হয়েছে তখন CO2H বেরিয়ে গেছে, কারণ আমরা জানি যে CO2H গ্রুপটা অনেকটা তোমার প্রোটনের মতো বিহেভ করে। এটা সিনামিক অ্যাসিডের আরেকটা রিঅ্যাকশনে আমরা দেখেছিলাম, সিনামিক অ্যাসিডের ব্রোমিনেশন করলে যে ডাইব্রোমো সিনামিক অ্যাসিড তৈরি হয়, সেখানে অ্যাকুয়াস সোডিয়াম কার্বনেট দিলে ডিকার্বক্সিলেটিভ ডিহাইড্রোব্রোমিনেশন হয় এবং একটা অলিফিন তৈরি হয়, একটা ব্রোমো সাবস্টিটিউটেড অলিফিন তৈরি হয়। তার মানে এখানে যখন এডিশনটা হয়েছে তখন এখানে রিজিও সিলেক্টিভ এডিশন, কারণ বেঞ্জাইলিক র্যাডিক্যাল উইল বি মোর স্টেবল। তারপরে সেই বেঞ্জাইলিক র্যাডিক্যাল যখন আছে, তারপরে এখানে মিডিয়ামে Cl- আছে, তাহলে এখান থেকে ক্লোরিন ঢুকেছে। তার মানে জিনিসটা বেসিক্যালি এটা তৈরি হয়েছিল, এখানটায় ছিল COOH, এখানে ডাবল বন্ড ছিল না, এখানে ছিল ক্লোরিন। এবার তারপরে এখান থেকে H বেরিয়েছে, Cl বেরিয়েছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে, এবং এখানে ডাবল বন্ড ইনস্টল হয়ে গেছে, ডিকার্বক্সিলেটিভ ডিহাইড্রোক্লোরিনেশন। এই সিস্টেমের জন্য কাপলিং এর পজিশন এইটা, তার কারণ যদি এইখানটাতে অ্যাটাক করে তাহলে এই জায়গাতে ডট আসবে, হুইচ ইজ বেঞ্জাইলিক ইন নেচার। তারপরে সেখানে ক্লোরিন অ্যাটাক করেছে, ক্লোরিন এখানে ঢুকেছিল, তারপরে এলিমিনেশন হয়ে গেছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান কাপল two sp2 hybridized carbons, just like you have done in case of the Gombard-Bachmann reaction. এরপর যেটা আছে সেটা হচ্ছে জাপ-ক্লিংডম্যান। এটা আমরা এর আগেও দেখেছি। এর আগে আমরা যখন আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করেছিলাম, তখন আমরা জাপ-ক্লিংডম্যান দেখেছিলাম। বেসিক্যালি ডায়োজোনিয়াম সল্টের সাথে একটা অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ডের রিঅ্যাকশন। ফেনল বা এনল এই জাতীয় জিনিস, তো তারা তো স্ট্রাকচারালি সিমিলার। তাহলে ফেনলের যেরকম ডায়োজোনিয়াম সল্টের সাথে কাপলিং হয়, ঠিক তেমনই এনলেরও কাপলিং হতে পারে। এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে ফেনলের যেরকম হয় সেরকম এনলেরও হতে পারে। তো সেই লজিক থেকেই এই কাণ্ডটা করেছে, এবং এটা করলে এই রিঅ্যাকশনের প্রোডাক্ট হচ্ছে একটা অ্যারাইল হাইড্রোজেন। এটা এই মুহূর্তে তুমি বুঝতে পারবে না যে এই ধরনের অ্যারাইল হাইড্রোজেনের গুরুত্বটা কি, কিন্তু এটা একটা ভেরি ভ্যালুয়েবল starting material for indole synthesis, which is also known as Fischer-Indole cyclization. তো রিঅ্যাকশনটা কিভাবে হয়?
প্রথমে এখানে সাবস্টিটিউটেড অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড নিয়েছে। অ্যাসিডো অ্যাসিটিক অ্যাসিড বুঝতেই পারছো, এটা ইথাইল অ্যাসিডো অ্যাসিটেটের বেঞ্জাইল ডেরিভেটিভ থেকে এসেছে, মানে বেঞ্জাইলেশন করেছে, PCH2 দিয়েছে। তারপরে হাইড্রোলিসিস করেছে, করলে এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে। এইখান থেকে তুমি বেস দিয়েছো, তো সবার আগে এই প্রোটনটা খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পরে তারপরে এখানে একটা প্রোটন আছে যেটা এখনো অ্যাসিডিক, তাহলে এই প্রোটনটাকে খেয়ে নেবে। ডাইয়ান আয়ন তৈরি হলো। কার্বন আয়ন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন কার্বক্সিলেট, তাহলে ও এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো। এবার দেখো আবার সেই একই গল্প, এখান থেকে ডিকার্বক্সিলেশন হচ্ছে, which you are basically eliminating. What you are basically kind of eliminating is a carbon dioxide, and you are shifting the double bond here up to nitrogen. So this nitrogen acquires a proton from the reaction medium. So এই যে পার্টটা, এটা হলো এইটা, আর এই নাইট্রোজেনটা হচ্ছে এটা, আর এই পার্টটা এসেছে তোমার এই অংশটা থেকে। এবং এটাকে যদি তুমি প্রোটিক অ্যাসিড মিডিয়ামে বা লুইস অ্যাসিড মিডিয়ামে সাইক্লাইজ করো, তাহলে এখান থেকে এই নাইট্রোজেনটা অ্যামোনিয়া হিসেবে এলিমিনেটেড হবে। জটিল মেকানিজম, তার মধ্যে এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা ইন্ডোল নিউক্লিয়াসটাকে ইনস্টল করতে পারবো। তাহলে এই হচ্ছে জাপ-ব্রিঙ্গম্যান রিয়াকশন। দুখানা এক্সাম্পল দেওয়া আছে, তুমি চেষ্টা করো বাড়িতে, এটাকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া রইল। ট্রাই দিস, যে এটা কিভাবে হচ্ছে রিয়াকশন, মেকানিস্টিক্যালি ভেরি ইন্টারেস্টিং। ফাইনালি আমরা যে ডায়োটাইজেশন করছি না, সেগুলো তো আমরা NaO2HCl NaO2H2SO4 অ্যাকুয়াস মিডিয়ামে করছি। অ্যাপ্রোটিক মিডিয়ামে ডায়োটাইজেশন করলে কি করা যায়, কিভাবে করব? আমাদের স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে অ্যানথ্রাইলিক অ্যাসিড NH2CO2H, এবং সেখানে আমরা দিয়েছি হচ্ছে অ্যামাইল নাইট্রাইট। এটা আমরা অ্যালিফ্যাটিক নাইট্রো পড়ার সময় দেখেছিলাম, NO2- যখন রিয়াকশন করে তখন সেটাও অ্যাম্বিডেন্ট, নাইট্রোজেন সফট, অক্সিজেন হার্ড। তুমি যদি AgNO2 দিয়ে রিয়াকশন করো তাহলে ONO হবে, আর যদি KNO2 NaNO2 এইসব দিয়ে রিয়াকশন করো তাহলে NO2 হবে। তো আমরা নাইট্রাইট ডেরিভেটিভটা নিয়েছি, এবং এটা অ্যাপ্রোটিক মিডিয়ামে রিয়াকশনটা করা হচ্ছে একটা অর্গানোক্লোরিন সলভেন্টের মাধ্যমে। তো এখানে NH2 N2 প্লাস হবে, CO2H CO2 মাইনাস ফর্মে থাকবে, which is obviously a Zwitter ion, and this when flash discharge, অর্থাৎ দেখে যদি তুমি ফটোকেমিক্যালি হিট করো, তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে, এবং আমরা এই জিনিসটাকে আগে দেখেছি সিনে সাবস্টিটিউশন করার সময় বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি হয়। বেনজাইনস আর সো রিঅ্যাক্টিভ দ্যাট একে যদি তুমি আর কারোর সঙ্গে রিঅ্যাক্ট করতে না দাও, তাহলে ও ডাইমেরাইজ করে যাবে, বাইফিনিলিন ডেরিভেটিভ করে ফেলবে। বাট if you can put a trapping reagent inside this reaction medium, this can undergo cycloaddition reaction, 4+2 cycloaddition like this, where this is the diene, the furan ring acts as a diene component, and the third bond, which is very weak, of benzene is a triple bond, the third bond that acts as a dienophile part, and you get this kind of a molecule which when treated with acid opens up and rearranges itself into naphthalene 1-ol. তো এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে কিভাবে, তুমি প্রোটনেশন করো, এখানে প্রোটনেশন করে দিলাম। প্রোটনেশন করে দেওয়ার পরে এই রিংটাকে খোলো, কারণ 5 মেম্বার রিং এসে গেছে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ এসছে, ও খুলতে চাইছে। তাহলে যদি তুমি এখান থেকে বন্ডটাকে ভেঙে দাও, তাহলে এখানে প্লাস চার্জ আসছে, প্লাস চার্জকে স্টেবিলাইজ করার জন্য পাশের অ্যালাইলিক টাইপ ডাবল বন্ডকে শিফট করে নিয়ে আসো, তাহলে এখানে প্লাস চার্জ আসছে। এখানে যদি প্লাস চার্জ আসে, তাহলে এবার তোমাকে এটাকে খুলতে হবে, মানে এইটাকে স্টেবিলাইজ করতে হবে। তাহলে এখান থেকে একটা প্রোটনকে ছেড়ে দাও, -H+। এটা তুমি উল্টো দিক থেকেও করতে পারতে, তুমি এটা পুরো উল্টো দিক থেকে করতে পারতে। কেউ বলেনি তোমার ওইসটাকে, আমি ওইসটাকে ওপরে আনতে চেয়েছি বলে এরকম করলাম। আমি যদি সেটা না করতাম, তাহলে আমি এরকম করতে পারতাম যে এই বন্ডটা ভাঙলো, তাহলে এখানে প্লাস চার্জ আসছে, তাহলে এই বন্ড এদিকে শিফট করলো, অ্যালাইলিক টাইপ কনজুগেশন আসছে, তাহলে এখানে প্লাস চার্জ আসছে, এখানে প্লাস চার্জ আসছে, মানে এই প্রোটনটা ছেড়ে দেবো, তাহলে আমার তখন ওইসটা এখানে থাকতো না, ওইসটা তখন এখানে থাকতো। বাট দিস ইজ অবভিয়াসলি দ্য সেম, ওয়ান ন্যাপথল। তার মানে এটা একটা ওয়ান ন্যাপথল তৈরি করার একটা ভালো টেকনিক, বেনজাইন তৈরি করার একটা ভালো টেকনিক। কারণ বেনজাইন নর্মালি রিয়াকশন মিডিয়ামে ওই প্রচন্ড স্ট্রং বেস দিয়ে বেনজাইন তৈরি করে, আর কিছু করার থাকে না। বেনজাইনকে তৈরি করতে গেলে এখন অন্য অনেক রকমের মেকানিজম আছে, অ্যাপ্রোটিক ডায়োটাইজেশন তার একটা ভালো মেকানিজম হতে পারে, স্টার্টিং ফ্রম আনথ্রাইলিক অ্যাসিড। এবার যদি তুমি এই ধরনের কোনো একটা সিস্টেম নাও যেখানে এই হাইড্রোজেনটা বেরিয়ে যেতে পারে, সেটা ডায়োজোনিয়াম গ্রুপের রেসপেক্টে অর্থ পজিশনে থাকা হাইড্রোজেন, যদিও সেটা কিছুটা আনইউজুয়াল, কিন্তু এখানে সেটা হতে পারে। এই N2+ এর রেসপেক্টে হাইড্রোজেনটা অর্থ মিথক্সাইড দিয়েছি, তাহলে এখান থেকে খেয়ে এটাকে ধাক্কা মেরে বার করলো, এবং এখানে আমরা ট্রিপল বন্ড পেলাম। এই ধরনের কম্পাউন্ডটা, এই ধরনের বেনজাইন আনসিমেট্রিক্যাল, মিথক্সাইড সেখানেই অ্যাটাক করবে যেখানে রেজাল্টিং অ্যানায়নটা মোস্টেবল হবে। এখানে যদি অ্যাটাক করে তাহলে মাইনাস চার্জ এখানে আসবে, নাইট্রোর
মাইনাস আই এফেক্ট একে স্টেবিলাইজ করবে, তার কারণ মাথায় রেখো নাইট্রো মাইনাস আর এফেক্ট কিন্তু একে স্টেবিলাইজ করতে পারবে না, কারণ এর যে লোন পেয়ার সেটা আছে একটা sp2 হাইব্রিড অরবিটালে, এবং সেটা নাইট্রোর মাইনাস আর এফেক্ট দেখানোর জন্য যে পি অরবিটালগুলোকে ইনভলভ করতে হয় সেই পি অরবিটালগুলোর সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় আছে, এবং রিয়াকশনটা মানে সেই মানে স্টেবিলাইজেশনটা তার ফলে রেজোন্যান্স স্টেবিলাইজেশন ও কিন্তু পাবে না। বাট অর্থর কাছে যদি তুমি নেগেটিভ চার্জ ফেলো তাহলে সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে স্টেবিলাইজ, আর যদি তুমি এইখানে অ্যাটাক করতে তাহলে নেগেটিভ চার্জ এইখানে আসতো, এইখানটায় আসতো নেগেটিভ চার্জ, নাইট্রো থেকে দূরে হতো, নাইট্রো মাইনাস আই এফেক্ট উইকার হয়ে যেত, এবং তার ফলে আমরা ওইখানটায় পাচ্ছি না। তো এরকম কিছু কিছু এক্সাম্পল আছে যেখানে আমরা এই ডি ডায়াজোটাইজেশনটা দেখতে পাচ্ছি উইথ লস অফ আ অর্থো হাইড্রোজেন, বাট দিজ আর রিলেটিভলি আনকমন রিয়াকশন। ডি ডায়োটাইজেশনের মাধ্যমে বেঞ্জাইন তৈরি করে তার synthetic exploitation is an important reaction of the diazonium salts. So this concludes our discussion on organoisocyanides and diazonium salts. I hope that you have enjoyed this lecture, understood the concepts that we have talked about, and I will see you in the next one.